দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। রাত পোহালে 5 আগস্ট বিশাল এক গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ভয়াবহ পতন ঘটে এই দিন, এবং তারপর থেকেই আওয়ামী লীগ প্রধান অর্থাৎ দলটার সভানেত্রী শেখ হাসিনা ভারতে পলাতক এবং দলের কেন্দ্রীয় নেতা কর্মীদের অনেকেই দেশ ছাড়া, কারো কারো বিচার প্রক্রিয়া চলমান। এরকম বাস্তবতায় 8 আগস্ট দেশে ফিরে সরকার গঠন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গেল এক বছর বাংলাদেশ কেমন চললো, কোন পথে বাংলাদেশ এগোচ্ছে, কোনো চ্যালেঞ্জ আছে কিনা, সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি। শফিক ভাই, এই একটা বছর প্রায় আপনার দায়িত্বের হয়তো কয়েকটা দিন কম বা মাসখানেক কম, এই এক বছরে আমাদের যে পথ চলা এই বাংলাদেশটার একটা নতুন, আমরা জানি না, অনেক কিছু বিধ্বস্ত ছিল, নানান সিচুয়েশন, সব মিলে আসলে কেমন কাটলো আপনাকে যদি বলতে হয়? আমি তো বলবো যে অনেক ভালো কেটেছে বাংলাদেশে। এই ধরনের গভর্নমেন্টের এটা একটা এক্সপেরিমেন্ট, এবং এই এক্সপেরিমেন্টে আমরা বলবো যে এই এক্সপেরিমেন্টটা মানে ফসল দিয়েছে, ভালো হয়েছে আর কি। আপনি যদি অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেন, হ্যাঁ, সেটার সাথে এটা কিন্তু অনেক অনেক তফাৎ। এটা একটা বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর একটা কেয়ারটেকার, একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু এটা একটা পলিটিক্যাল কালার আছে, বিকজ এটা এসছে হচ্ছে একটা স্বৈরাচারকে সরিয়ে, হ্যাঁ, ফলে এইটার কিন্তু আগের যদি কেয়ারটেকার গভর্নমেন্ট ধরেন বা এই ধরনের, বা 2007-08-এর যদি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টটা দেখেন, এটা পুরোপুরি হচ্ছে যে একটা কু হয়েছে, কুয়ের পরে একটা গভর্নমেন্ট। এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের হয়ে যতটা না ফখরুদ্দিন, জেনারেল মঈন, তার চেয়েও পাওয়ারফুল হচ্ছে জেনারেল মঈন। এখানে তো আর্মির কাজটা করছে, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে, কিন্তু এখানে পুরো জিনিসটা হচ্ছে যে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট একটা ইন্টারিম রোলে আছে। তো সেই অনুযায়ী আমরা যেই অ্যাচিভমেন্ট গত এক বছরে, আমি বলবো যে অ্যামেজিং অ্যাচিভমেন্ট সব দিক দিয়ে বাংলাদেশে। আমি বলবো যে একটা রিক্টার স্কেলে 8কে ধরা হচ্ছে, মানে সর্বোচ্চ এই যে ভূমিকম্পে, এইরকম একটা রিক্টার স্কেলে আপনার একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। ইকোনমি শ্যাটার্ড, তার পুরো সমস্ত পলিটিক্যাল সিস্টেম শ্যাটার্ড। সেই জায়গা থেকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট 8 তারিখে দায়িত্ব নিয়েছে। নেওয়ার পরে আপনি দেখেন এভরিথিং ইজ, মানে আবার ইকোনমি রিকভারিতে এসছে, আমাদের রিজার্ভের অবস্থা ভালো, এক্সপোর্ট ইজ গ্রোয়িং, এবং অন্যান্য যেগুলো আমরা ইলেকশনকেও সামনে দেখতে পাচ্ছি, সেগুলো দৃশ্যমান। কিন্তু শফিক ভাই, ধরেন যে বিশাল, মানে আগের পরিস্থিতি খারাপ ছিল বলেই হয়তো প্রত্যাশার মাত্রাটা আকাশচুম্বী, এবং এই সরকারের একটা ভয়ঙ্কর রকমের রাজনৈতিক সমর্থনও ছিল এই অন্তর্বর্তী সরকারের। সব মত পথ এক জায়গায় এখনো আছে, কিন্তু অনেক সমালোচনা আছে। ফলে প্রত্যাশা বেশি বলেই প্রাপ্তির জায়গাটা তুলনামূলক অনেক কম কিনা, বা সেটি নিয়ে দুর্বল সমালোচনাটা আমি খুব কমই দেখছি, খুব যে বেশি আমি দেখছি তা না। এটার কারণ হচ্ছে যে আপনার মিডিয়া তো অনেক ফ্রি, মিডিয়া ফ্রি হওয়ার কারণে যেটা হয়েছে, যাদের কথাটা অনেক লাউড তাদেরকে আপনারা ইনভাইট করছেন, কিন্তু তারা কি রিজনেবল ভয়েস কিনা সেটা আপনি দেখছেন না। তো আপনি যে লোকটাকে ডাকছেন সে আসলে কি ওই বিষয়ে কি বলার যোগ্য নাকি? আপনি দেখেন এইটা আপনাদের ডিসাইড, যেমন একজনকে আপনি পলিটিক্যাল বিষয়ে আপনাকে নিয়ে আসলেন, সে আসলে পলিটিক্যাল অ্যানালিস্ট কিনা। যে একজন এসে ইকোনমির অবস্থা খুব খারাপ বলে যাচ্ছে, তার আসলে ইকোনমির উপর পড়ালেখা আছে কিনা, হ্যাঁ। আরও কিছুজন আছেন এসে খালি ডাহা মিথ্যা কথা বলছেন। এখন আপনি ভাবতেছেন যে এই লোকগুলো তো ওপিনিয়ন শেপার, দেয়ার ওপিনিয়ন লিডারও বটে, হ্যাঁ। তো এরা যে কথা বলছে এখন, এটার মধ্যে আসলে কতটুকু ফিগ অফ ট্রুথ আছে, এবং ওই লোকগুলোকে দিয়ে আপনি বলবেন কি যে আমরা আসলে পপুলার কি আনপপুলার কিনা, তাকে দিয়ে যদি আপনি আমাকে বলেন পপুলারিটি, তাহলে তো হয় না। বাংলাদেশের যেটা দরকার ছিল সত্যিকার অর্থে, সেটা হচ্ছে যে আমাদের একটা ভালো ওয়েল ইস্টাবলিশ ইন্টারন্যাশনালি রিপুটেড ফান্ড দিয়ে আমাদের অপিনিয়ন পোল নেওয়া, যে এই গভর্নমেন্টের আসলে সমর্থন কতটুকু করেন নাই কেন। এটা আমরা করলে তো এটা ডিসপিউটেড হয়ে যায়। এটা ইয়েরা করবে, এই যমুনা টিভি করবে, এটা প্রাইভেট ফার্মগুলো করবে। আমি হলে আপনি এটা তো বলবেন যে এটা সরকারি, আপনি ওইটাকে নিতে চাবেন না, এটা সরকারের এটা করা উচিতও না।
ঠিক না? ফলে বেসরকারি গবেষণা সংস্থা। কিন্তু আপনি যদি এই যে পুরো 10-15টা টিভিতে আপনি দেখেন কোন লোকগুলো যাচ্ছে, আপনি আজকেই হাতে নেন, একই লোক কিন্তু তারা আসলে কেউ পড়ালেখা আছে? মানে আপনি বলছেন যারা টেলিভিশনে যায় তারা কেউ অনেকেই পড়ালেখা নাই, ভালো পড়ালেখা নাই, আমি এইটা বলতে পারি। জি, আচ্ছা ঠিক আছে, সেটা আপনার মধ্যে। জুলাই ঘোষণাপত্রের একটা দাবি শুরু থেকেই ছিল এবং সম্ভবত সেটা 5 আগস্টের পরে বিশেষ করে আন্দোলনটাতে যারা নেতৃত্ব দিল তাদের প্রধান দাবি। 1 বছর পরে আগামীকাল সেটি হতে যাচ্ছে, সেখানে মূলত কি থাকবে? এটা মূলত যেটা থাকবে যে এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা থাকবে, যে আমরা কেন জুলাই সবাই সমবেত হলাম। হ্যাঁ, আমরা কেন বাংলাদেশের সমস্ত পার্টি আওয়ামী লীগ ছাড়া সবাই একসাথে একই ছাতার নিচে দাঁড়িয়ে একটা স্বৈরাচারকে হটালো, এবং আমাদের যে ঐতিহাসিক যে বাস্তবতা, যে আমরা অনেক চেষ্টা করেছি, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ডেমোক্রেসিতে উইকনেস ছিলই, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এইটা একটা, আর একটা থাকবে হচ্ছে যে অ্যাসপিরেশন, আমরা আসলে কি চাই, অ্যাসপিরেশনটা কি ছিল, আমরা কেন সবাই সেদিন দাঁড়ালাম, কেন আমরা সবাই দেয়ালে লিখলাম, হ্যাঁ, কেন সবাই ছেলে বুড়ো সবাই মেয়ে আমাদের নারীরা সবাই দাঁড়ালো, এইটার এই অ্যাসপিরেশনটা থাকবে। নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা কালকে পাওয়া যেতে পারে? আমাদের থাকতে পারে, এটা আমি এখনো ফাইনাল বিষয়টা আমি জানি না। জি, শফিক ভাই, ধরেন গেল বছর এই সময়ে যখন এত বড় বিক্ষোভ আন্দোলন, সারা দেশের মানুষ, ঢাকার মানুষ এসে জড়ো হয়েছে, তখন কোনো ট্রান্সপোর্টের আয়োজন করা হয়নি। এখন কেন এই ঘোষণাপত্রে অনুষ্ঠানে আসার জন্য 8 জোড়া ট্রেন বা 16টি ট্রেন এটার মধ্যে অন্যায়টা কি আছে? এটা তো বাংলাদেশের মানুষই আসছে, আর এটার মধ্যে তো সবাই ছিল, এমন তো কিছু না, এটা তো জনগণের একটা। না, আমি ন্যায় বা অন্যায়ের জায়গায় যাচ্ছি না। ধরেন এটি যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি করতো বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতো, তার প্রোগ্রামে সেটি নিশ্চিতভাবে আপনি সমালোচনা না, আমরা কি একদম পলিটিক্যাল গভর্নমেন্ট কি না? আমরা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। আমাদেরকে কারা বানিয়েছে? আমাদেরকে বানিয়েছে যারা জুলাইয়ের যতগুলো পলিটিক্যাল পার্টি একসাথে যারা আওয়ামী লীগের সাথে লড়াই করেছে, তারা সবাই আমাদেরকে বানিয়েছে। তাদের পলিটিক্যাল ডিসকাশনের আউটকাম হচ্ছে আমরা, ঠিক না? ফলে যে ট্রেনগুলো কালকে আসবে সেখানে কি বিএনপির লোকজন আসবে? আমরা জানি না, এটা আমাদের নাকি এটা কোঅর্ডিনেট করছে এনসিপি বা জামাত বা যাদের সঙ্গে আমরা সবাইকে আশা করছি যে আমাদের সাথে জুলাইয়ে যতগুলো পার্টি ছিল সবাইকে আশা করছি সবাই আসবে। কিন্তু ট্রেন আলাদাভাবে কারোর জন্য বরাদ্দ? আমি তো বললাম যে জুলাইয়ে যারা সবাই ছিলেন সবাই আসবে। আমরা আশা করব যে তারা এই প্রোক্লেমেশন, এটা একটা হিস্টোরিক ডে, তারা এসে এই অকেশনটাকে গ্রেস করে যাবেন। জি, আমরা রাষ্ট্রপতির একটা বাণী আজকে দেখলাম যে তিনি বলছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে 5 আগস্ট চূড়ান্ত বিজয়। এই রাষ্ট্রপতির ব্যাকগ্রাউন্ড আমরা জানি, উনি কখন কোন সংসদ দ্বারা নির্বাচিত বা তৈরি করেছে সেটা জানি। ফলে রাষ্ট্রপতি কি আসলে বদলে গেলেন? মানে রাষ্ট্রপতি কি সত্যি আগের ওনার অফিসকে জিজ্ঞেস করলে বেটার। রাষ্ট্রপতির অফিসটা একটা সম্মানের জায়গা। জি, হ্যাঁ, এখন উনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন, আমরা এটা সবাইকে, এটা গভর্নমেন্ট পিআইডি এটা দিয়েছে, তো এই ক্ষেত্রে উনার অফিসকে এটা জিজ্ঞেস করা, উনি তো এটা সাইন করেছেন, উনি তো দিয়েছেন, তো ওনার অফিসকে কার্যত এক্সিস্ট করে শফিক ভাই? কেন কার্যত দেখি না ওনার কোনো কর্মসূচি, কেন কার্যত এক্সিস্ট করবে না? যখন বাংলাদেশে তো ট্র্যাডিশনালি যেই মানে আগের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে যেই প্রেসিডেন্টের যে পাওয়ারটা তো খুবই দুর্বল একটা প্রেসিডেন্ট তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট অফিসটাকে, বাট সেইখানে যতটুক পাওয়ার আছে সেটা তো উনি এক্সারসাইজ করছেন। একটা অ্যাম্বাসাডার আসলে তো তার কাছে যেই তো ক্রেডেনশিয়াল দিচ্ছে, জি, ঠিক না? তারপরে একজন মন্ত্রী বা অ্যাডভাইজার যদি শপথ নেন, তার কাছে যেই তো শপথটা নিচ্ছেন, তো ওনার যতটুক পাওয়ার উনি তো সেটা এক্সারসাইজ করছেন। প্রেসিডেন্ট অনেক চাপে আছেন? আমি তো জানি না, আপনি জানেন? কারণ তার পদত্যাগের দাবি উঠে সেটি নিয়ে বিশেষ করে আমি জানি, এটা আপনারা বলতে পারবেন, পলিটিক্যাল পার্টিগুলো বলতে পারবে, বাট আমি আমার এইখান থেকে তো দেখি না। আচ্ছা, প্রধান উপদেষ্টা বলছেন এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। ফলে আবারও কোনো একটা স্বৈরাচার তৈরির কোনো শঙ্কা কি আছে এই প্রক্রিয়া পদ্ধতিতে? শঙ্কা আছে বলেই তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই জুলাই চার্টারের জন্য কাজ করছেন, কনস্টিটিউশনাল রিফর্মের কথা বলছেন, জুডিশিয়ারিকে কিভাবে রিফর্ম করা যায় সেটার কথা হচ্ছে,
পুলিশকে কিভাবে রিফর্ম করা যায় সেটার কথা হচ্ছে, অ্যান্টি করাপশন কমিশনকে কিভাবে রিফর্ম করা যায় সেটার কথা হচ্ছে। সংখ্যাটা আছে বলেই তো তারা বলছেন, তারা এসে বলছেন যে না, আর্টিকেল 70-র কারণে আমাদের কোনোদিন আমাদের ডেমোক্রেসি কোনোদিন শক্তিশালী হতে পারেনি। তো এই কথাগুলো কেন ওনারা এখন এসে এই অ্যামেন্ডমেন্টের কথা কেন বলছেন, বা এই ডিবেটের আয়োজনটা কেন করছেন? কারণ হচ্ছে ওনারা চান না যে আরেকটা মনস্টার তৈরি হোক, শেখ হাসিনার মতো আরেকটা মনস্টার যাতে আমাদের এখানে তৈরি না হয়। সেটা প্রতিরোধ করা গেল? সেটা প্রতিরোধ আমার মনে হয় যে এই ধরনের ওনারা যেই কথাগুলো বলছেন, যেই কনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্সের তৈরি করছেন, যেই আমার মনে হয় তো অনেকটাই যাবে। বাট একটা দেশের তো পলিটিক্যাল সিস্টেম তো অনেক বছর ধরে ইভলভ করে, আস্তে আস্তে তার ইনস্টিটিউশনগুলো সেভাবে পাওয়ারফুল হয়, তখন আস্তে আস্তে তার ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে একটা সিস্টেমে গিয়েছিলাম, যে সেটাকে তো শেখ হাসিনা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিস্ট্রয় করে দিলেন। এখন ধরেন শোক ভাই, নির্বাচন হলে কোনো একটা বিশেষ দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কি তার আবার স্বৈরাচার বা যেটা মনস্টার হয়ে ওঠার আশঙ্কা থাকে? আবার জনগণ যদি ভোট দেয়, তাহলে সেই ভোটটা ঠেকানোর কি কোনো উপায় আছে? না, জনগণ ভোট দিয়ে যদি কোনো দলকে 2/3 বা 3/4 ম্যান্ডেট দেন, সেটা তো জনগণের বিষয়। কিন্তু আমরা এমন একটা কনস্টিটিউশনাল এমন কিছু চেঞ্জেস আনতে পারি পলিটিক্যাল পার্টিগুলো, যেটা নিয়েই জুলাই চার্টার বা এই কনসেনসাস কমিশনের হচ্ছে। তাহলে যেটা হয় যে আপনার এই পার্টিগুলো কখনোই এই মনস্টার হতে পারে না। আপনি 3/4 কেন, আপনি ধরেন 300 জায়গায় 290টা সিট নিয়েও আপনি সুপার পাওয়ারফুল হতে পারে না, বিকজ আপনার কনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আপনাকে আপনার পাওয়ারের একটা লিমিট তৈরি করে দেয় ইনস্টিটিউশনগুলো। জুডিশিয়ারির মাধ্যমে আপনি জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি আপনি কাজ করতে পারে, পুলিশ যদি কাজ করতে পারে, তো একটা গভর্নমেন্ট যদি 300টার মধ্যে 300টা সিটও পায়, তার পক্ষে একটা অপোজিশনকে হ্যারেস করা টাফ হয়ে যায়। আপনি হয়তো অ্যারেস্ট করতে পারবেন তার এগেনস্টে, বাট জুডিশিয়ারি বলবে যে না, ওকে বেল দিতে হবে, বা পুলিশই চিন্তা করবে যে তাকে অ্যারেস্ট করাটা কতটা ন্যায়সঙ্গত, তার ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্কিং। মানে এই যে আমরা যে আলোচনাগুলো করছি যে পুলিশকে এম্পাওয়ার করা বা জুডিশিয়ারকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া, এই কারণেই যে আপনি যত পাওয়ারফুল গভর্নমেন্টই হন না কেন, আপনার একটা পাওয়ারের লিমিট আছে, বা একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। জি, বিএনপি মহাসচিব বলছেন দেশে আবার একটা অস্থিরতার সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কোনো অস্থিরতা নাই। ষড়যন্ত্র কারা করছেন, কেন করছেন, কিভাবে করছেন? আমার মনে হয় না যে দেশে কোনো কেউ ষড়যন্ত্র করতে পারে, বাট ষড়যন্ত্র আমরা দেখছি না। আমরা নির্বাচনী ট্রেনের শুরু হয়ে গেছে, নির্বাচনের হুইসিল আমরা শুনতে পাচ্ছি, এবং আমি মনে করি যে এখন তো এই বছরটা আপনি দেখেছেন বৃষ্টি বেশি হচ্ছে। বৃষ্টিটা থামলেই দেখবেন যে নির্বাচনের সারা বাংলাদেশ অনেক অনেক বছর পরে নির্বাচনের আয়োজনে নেমে যাবে, এবং দেখবেন ক্যাম্পেইন হচ্ছে, মানুষজন তাদের অ্যানাউন্সমেন্ট করছেন, আমি দাঁড়াচ্ছি, ও দাঁড়াচ্ছে অনেক। এবং আমি এক্সপেক্ট করি যে একটা খুবই ফ্রি ফেয়ার এবং একটা ফেস্টিভ ইলেকশন হবে, এবং এটা পুরোটাই ওইদিকে। আমাদের গভর্নমেন্টও এখন টোটালি ওইদিকে ফোকাস করছে। প্রফেসর ইউনূস গত 2-3 সপ্তাহে অনেকগুলো মিটিং করেছেন, সেখানে নির্বাচনটা ফোকাস ছিল যে এই নির্বাচন, এই দায়িত্ব, সিকিউরিটি ফোর্সের দায়িত্ব কি। আর্মি আমাদেরকে এসে বললেন যে 60,000 ট্রুপস ওনারা দিতে পারবেন। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে এটা নাম্বারটা বাড়িয়ে 1 লক্ষ করা যায় কি না। তারপরে পুলিশ এসে আমাদেরকে বলছেন যে তারা 1.5 লক্ষর মতোকে ট্রেনিং দিচ্ছেন, আনসারের ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের আয়োজনগুলো তো খুব ভালোভাবে চলছে। আমরা বডি ক্যামেরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। সব মিলে আমরা বলবো যে নির্বাচন একদম পুরো দেশটা নির্বাচনমুখী হয়েছে। তার মানে কি সংস্কার এবং কালকের পরে পুরোপুরি হবে, কালকের পরে পুরোপুরি নির্বাচনমুখী হবে। তার মানে কি সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় অগ্রগতি সন্তোষজনক? সংস্কার ওইটা তো চার্টারের বিষয়। চার্টারটা আমার মনে হয় আরও কিছুদিন লাগবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস, আরও কিছু কিছু বিষয়ে কনসেনসাস দরকার হবে। বাট মেজর জায়গায় কিন্তু এসছে, 19টা মেজর জায়গায় কিন্তু এসছে। আরও কিছু কিছু আছে, আপার চেম্বার হবে কি হবে না, বা সেক্ষেত্রে
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে কি থাকবে না, এগুলো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে আলোচনা করছেন। সমস্ত জাতি তাদের দিকে তাকিয়ে আছে। না, আমরা চাই তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করেন যেটা 200-300 বছর টিকে। আমেরিকায় দেখেন সেই 1776 থেকে একদম 1790 পর্যন্ত ওরা যে এই ডিবেটগুলো করেছে ওইটার উপরে ওদের পুরো গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে। 250 বছর ধরে ওদের ডেমোক্রেসিতে কিছু হয়নি। 250 বছর ধরে ওদের সুপ্রিম কোর্টের পাওয়ারকে কেউ চ্যালেঞ্জ করেনি। হ্যাঁ, এবং এমনই অবস্থা যে কেউ কেউ এসে যে নতুন ইন্টারপ্রিটেশন যখন দেন কনস্টিটিউশনে, তখনই আবার অন্য কোনো সুপ্রিম কোর্টেরই জাজ বলছেন যে না, অরিজিনালিজম খুব একটা পাওয়ারফুল একটা আইডিয়া, যে আপনি অরিজিনাল ফাউন্ডিং ফাদার্সরা ওদের যে অরিজিনাল যে আইডিয়া আছে সেটাকে ব্যত্যয় করা যাবে না, ওইখানেই থাকতে হবে। মানে এত পাওয়ারফুল তাদের ডিবেট ছিল। তো আমরা আশা করি যে আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো যারা যে ডিবেট করছেন তারাও এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দিবেন যেটা নিয়ে আমরা জেনারেশন আফটার জেনারেশন প্রাউড থাকবে যে না, দে হ্যাভ ডান সামথিং অ্যামেজিং। এবং সোফার আমি বলবো, আমি অনেকগুলো ডিবেটে ছিলাম, ব্রিলিয়ান্ট ডিবেট হচ্ছে। ছোট পার্টি বড় পার্টি সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা এই ডিবেটগুলো করছেন। শফিক ভাই, এই বছর আমরা এপ্রিলেও বৃষ্টি দেখেছি, মে জুনে তো বন্যায় দেখেছি, ফলে আগামী বছরও যে পূর্বাভাস তাতে এপ্রিল মে জুনে আমাদের এখানে বৃষ্টি বাদল বন্যার আশঙ্কা থাকে। তাহলে আমাদের নির্বাচনটা যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে না হয়, তাহলে নির্বাচনটা আসলে কবে হবে, নাকি ফেব্রুয়ারিতে হবে তার নিশ্চয়তা আছে, অর্থাৎ ঈদের আগে? আপনারা একটু ওয়েট করেন, দেখবেন। আপনার আশাবাদ কোনটুকু? আমাদের তো দুইটা টাইমলাইন দেওয়া ছিল, একটা হচ্ছে যে এপ্রিলে, আর একটা হচ্ছে হলো এপ্রিলেরও আমরা যেই সময়টা হচ্ছে বন্যা হয় না বা যেই সময় এপ্রিল, আর একটা হচ্ছে যে পরবর্তীতে আমরা লন্ডনে যে একটা একমত হয়েছি যে যদি রিফর্মের একটা দৃশ্যমান প্রোগ্রেস থাকে, ট্রায়ালের দৃশ্যমান ভালো প্রোগ্রেস থাকে, তাহলে ইলেকশন ফেব্রুয়ারির মধ্যেও হবে। তো আমরা তো দেখছি যে ট্রায়ালে যথেষ্ট প্রোগ্রেস আছে। 4টা ট্রায়াল শুরু হয়ে গেছে, 27টা ট্রায়ালের ক্ষেত্রে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে, 16টায় চার্জশিট হয়েছে। তো আমরা আশা করছি, আর ওই দিক দিয়ে আপনি রিফর্মের ক্ষেত্রেও প্রোক্লেমেশনটাও তো একটা পার্ট অফ দ্য রিফর্ম, সেটাও হয়ে গেছে, এবং অন্যান্য পলিটিক্যাল রিফর্ম সেগুলো তো মানে একটা, আমি বলবো যে আমরা উই আর সিইং সিলভার লাইনিং সব কিছুতেই। তো আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে, আই ডোন্ট নো, এটা তো চিফ অ্যাডভাইজার বলবেন, এটা দেখা যাক সামনে। এই অবস্থায় আপনি বলছেন বিচারিক প্রক্রিয়া নিয়ে, আমরা দেখলাম যে প্রায় 1 বছর হয়ে গেল, আজকে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় কথা বলেছেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ চিঠি দেওয়া, তাগাদা দেওয়া, বিভিন্ন ফোরামে সেটা নিয়ে বলা, কিন্তু আজকে উনি বলছেন আমরা ইতিবাচক কোনো উত্তর পাইনি। তার মানে কি আমরা নেতিবাচক কোনো উত্তর পেয়েছি? এটা আমি জানি না আমরা নেতিবাচক, একটা তো যে ওরা দিচ্ছেন না তাকে, এটা তো সত্য, সেইখানেই আছে। হ্যাঁ, এবং সে বহাল তবিয়েতে অনলাইনে কথাবার্তা বলছে, টেলিগ্রাম বা ইয়েতে তার পার্টি লিডারদেরকে সাথে কথা বলছে, সেটা আছে। তো আমরা আমাদের জায়গাগুলো, আমাদের ফোকাসটা খুবই ক্লিয়ার, আমরা তাকে ফেরত চাই। তার এইখানে যেই ধরনের গুম খুন যেই ধরনের করাপশনের উনি করেছেন, তার জন্য তার বিচার হবেই। এবং এই প্রেশারটা দিন দিন বাড়ছে। আপনি দেখেন আল জাজিরা এবং বিবিসির যে 2টা প্রামাণ্যচিত্র, এতে কি প্রেশারটা তো আরও বেড়েছে। এটা তো আমরা তো আর ইনফ্লুয়েন্স করে আল জাজিরা দিয়ে একটা ডকুমেন্টারি বানাই নাই, বা বিবিসিকে দিয়ে, তারাই এই রিপোর্টগুলো করেছে। করে আপনি দেখেন এখন ইভেন ইন্ডিয়াতেও শেখ হাসিনা নিয়ে যথেষ্ট ডিবেট হচ্ছে যে তাকে কেন রাখা হবে। একজন খুনিকে কে রাখতে চায়? আপনি রাখতে চাবেন? কিন্তু তাকে ফেরানোর ব্যাপারে ন্যূনতম অগ্রগতি না আমরা তো আমরা কি করতে পারি? আমাদের না, এটা আমাদের, আমরা যেটা করতে পারি আমরা সেই কাজটা তো করেছি, এবং খুব অনেক আগেই করেছি। এবং এই যে ট্রায়ালের প্রতি ধাপে ধাপেই আমরা, যখনই একটা ট্রায়াল একটা পর্যায়ে আসবে, আমরা বলবো যে তাকে পাঠান। আবার যদি সে না আসে তাই বলে যে ট্রায়াল থেমে থাকবে, তাও না, বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু আপনারা আসার পরেও, অর্থাৎ আপনারা ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার পরেও যারা দেশ ছেড়েছেন, এরকম উদাহরণও রয়েছে
বা ধরেন ক্যান্টনমেন্টে যাদের তালিকা করা হয়েছিল তারা যে গেল, এইটার দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আপনারা একটু মনে রাখতে হবে যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, ঠিক আছে, পুলিশও ছিল না। প্রায় 13-14 তারিখ পর্যন্ত অগাস্টের গত বছরের 5 থেকে 13-14 তারিখ পর্যন্ত কোনো পুলিশ কোনো ডিউটিতেই ছিল না, কোনো থানাতেও ছিল না। তো আপনি এসে আমরা তো আপনি একটা গভর্নমেন্ট একজনকে অ্যারেস্ট করে কার মাধ্যমে? আমি তো যে অ্যারেস্ট করছি না, অ্যারেস্ট করে পুলিশ। এখন পুলিশই যদি থানায় না থাকে আপনি অ্যারেস্ট কাকে করবেন? তো এই বাস্তবতা তো আমাদের মেনেই কাজ করতে হচ্ছে। আমরা আস্তে আস্তে পুলিশ এসছে, পুলিশকে আমি দেখেন পুলিশ ছিল না বলে আমাদের ছেলে মেয়েরা যে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল হচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় থাকো বাবা? সে বলে যে আমি কি জন্য বনানীতে থাকি। বনানীতে কারা থাকেন? একটা কোটিপতির ছেলে। তো কোটিপতির ছেলে এসে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তো এটার কারণে আমি বলতে পারি যে আমরা আমাদের ফোকাস থেকে সরি নেই। দারুণ। আমরা আমাদের যাদেরকে আমরা পুলিশকে আমরা কনফিডেন্স ফিরিয়ে এনেছি। এখন দেখেন অনেকেই যে বিচারপতি খায়রুল হক অ্যারেস্ট হয়েছেন, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, উনি অ্যারেস্ট হয়েছেন। আমরা যারা এই দেশে আছেন হাই প্রোফাইল, যাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, আমরা তাদেরকে খুঁজছি এবং অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। এই বাস্তবতাই হঠাৎ করে 111-2 এগুলো নিয়ে বিভিন্ন সময় কথা হয়, কিন্তু সরকারের ভেতরে থেকে একজন প্রভাবশালী উপদেষ্টা, যাকে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়ে জুলাই আগস্ট যে আন্দোলন তার মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছিলেন তথ্য উপদেষ্টা, তিনি 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন এবং কয়েক ঘন্টা হয়ে গেল তিনি স্ট্যাটাসটি সরাননি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে উনি 1 ঘন্টা পর হয়তো এটি সরিয়ে ফেলতে পারে আগের রেকর্ডে, তিনি এটি সরাননি, তিনি অটুট আছেন। ফলে সরকারের ভিতরে কি একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘস্থায়ী করে রাখার কোনো চক্রান্ত বা চিন্তা ভাবনা কারো আছে কি না? আবার কদিন আগে প্রথম আলোর এক গোল টেবিলে অনেকেই গিয়ে বললেন ডক্টর হোসেন জিল্লুর রহমান সহ বা দেবপ্রিয় ভট্টাচার্য সহ সরকারের ভেতরে একটা সরকার কাজ করছে। এই সরকার কারা সেটা নিয়ে আপনার উত্তর শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা কথা বলছি শফিকুল আলমের সঙ্গে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে। শফিকুল আলম উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে কথা বলছিলাম, একটু আগে তিনি সেটি সরিয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, এই 111-এর পদধ্বনি সরকারের একজন উপদেষ্টা শুনতে পান কেন? এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের যে অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যার কথা অনেকেই বলেন, সেটি বা কেন? এবং এই যে সমন্বয়ের অভাব আছে কিনা শফিক ভাই? আপনার নানা সময় স্ট্যাটাস দেন, এমনকি খোদ প্রধান উপদেষ্টার পেজ থেকেও কোনো একটা আবেদন জানানো হয়, তারপরে সেটা সরিয়ে ফেলা হয় কেন? না, সমন্বয়ের কোনো অভাব নাই, আমি তো অন্তত বলতে পারি। আর গভর্নমেন্টের তরফ থেকে অনেক স্টেটমেন্টই দেওয়া হয়, 2-1টা এদিক বেদিক হতেই পারে, এমন কিছু না। আমরা তো খুবই আগের গভর্নমেন্টগুলো যদি চিন্তা করেন, আগের গভর্নমেন্ট যদি একটা স্টেটমেন্ট দেয়, আমরা সেখানে 100টা স্টেটমেন্ট দিচ্ছি। আমরা ওপেননেসে বিশ্বাস করি, ট্রান্সপারেন্সি বিশ্বাস করি, যেটা আমাদের ট্রান্সপারেন্ট ওয়েতে যতটুক মানুষকে জানানো দরকার আমরা প্রত্যেকটা জানাই। আপনার মনে আছে কিনা আগের যে গভর্নমেন্ট 15-15.5 বছর, ওনাদের প্রাইম মিনিস্টার অফিসের থেকে কয়টা স্টেটমেন্ট আপনি দেখেছেন? কী কাজ করছেন, কার সাথে আজকে মিটিং হলো, কেন এটাতে জনগণ জানতে চায় উনি এই বিষয়ে তার অভিমত কি। আপনারা শুনতে পেয়েছেন যখন একটা টিভিতে দেখানো হচ্ছে যে এই জায়গায় ভাষণ দিচ্ছেন, বাট এইটার বাইরে তো একজন গভর্নমেন্ট সরকার প্রধান তো অনেক মিটিং করেন, অনেকের সাথে মিট করেন, অনেক বিষয়ে উনি পলিসি ডিসিশনগুলো জানান যে এই বিষয়, সেটা তো আপনারা দেখেন নাই। কিন্তু আমরা এই জায়গাটায় এই রাখছি, তার মধ্যে একটা দুইটার ব্যত্যয় কিছু ঘটেছে, বাট আমরা দেখেছি যে এটা আসলে অনেক সময় হয় না যে মনে হয় যে না এটা ঠিক হয়নি, এরকম হতে পারে। আর আপনি মাহফুজ আলমের বিষয়ে আমি ওইটা দেখেছি, আমিও দেখেছি, উনি আসলে কি বোঝাতে চেয়েছেন আমরা জানি না। আর এই বিষয়ে আসলে আমার তেমন কোনো মন্তব্য, এটা আমাদের গভর্নমেন্টের বিষয় না। উনি তার প্রাইভেট ফেসবুকে উনি কয়েকটা কথা বলেছেন, যেটা হয় যে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই আসলে অনেক ধরনের কথা এসে পড়ে আর কি।
এটা এমন না যে এটা পুরো পৃথিবীতেই এটা হচ্ছে, অনেক ধরনের কথা এসে পড়ে। আর একটা হচ্ছে সমন্বয়হীনতার কথা আপনি বললেন। আমি আমার গভর্নমেন্টের কোনো সমন্বয়হীনতা দেখি না, আমি এই পর্যন্ত দেখি নাই। যে এমন না যে উনি একটা কাজ করছেন আর একজন উল্টা আর একটা কাজ, সমন্বয়হীনতা কখনো হয়। যেমন ধরেন ল অ্যাডভাইজার একটা কাজ করলেন, অন্য আর একটা অ্যাডভাইজার বললেন যে না এটা অন্য রকমের কাজ হচ্ছে, বা উল্টা কাজ করলেন, সেটা তো হয় না। সবাই একটা খুব কোহেসিভলি কাজ করছেন, খুবই সুনির্দিষ্ট সবার রোল আছে, এবং সেই রোলগুলো আমরা একটা জিনিস অ্যাচিভ করতে চাই, সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে। এই যে দেখেন আমাদের 12 মাস হয়ে গেল, আমাদের চিফ অ্যাডভাইজার একের পর এক মিটিং করছেন প্রত্যেকটা মিনিস্ট্রিকে সামনে রেখে। এই 12 মাসে আমরা কি অ্যাচিভ করেছি, সামনের 6-7 মাসে আমরা কি অ্যাচিভ করতে চাই, পুরোটা উনি জানতে চাচ্ছেন যে আমি এই জায়গাগুলো আমাদের দেওয়া ছিল এটা। তো এটা তো একটা খুবই বলবো যে সমন্বয় যাদের আছে, যে গভর্নমেন্টে যে টিমে, তাদের একটা রিফ্লেকশন, প্রতিফলন হচ্ছে। সমন্বয়হীনতার প্রতিফলন তো এটা না। সরকারের ভিতরে সরকার আসলে কারা? আমরাও আসলে ওনার কাছে জানতে চাই। ওনারাই যদি ওনারাই এলোবোরেট করুক না সরকারের ভিতরে আবার সরকারটা কি, আমরাও জানতে চাই। আমি তো সরকারকে দেখছি যে তারা প্রতি সপ্তাহে ক্যাবিনেটে মিটিং করছেন, কাউন্সিল অফ অ্যাডভাইজাররা সবাই ডিবেট হচ্ছে, এবং সত্যিকার অর্থে আমি নিজে এনরিচ হয়েছি এই ডিবেটগুলো শুনে। যেই ধরনের ডিবেট হয় একটা ল করতে গেলে, এই লয়ের যে নিয়ে যত ডিবেট হয় বা একটা ডিসিশন নিচ্ছেন, এটাকে চুলচেরা বিশ্লেষণ করা। একটা ক্যাবিনেট মিটিং 3-4 ঘন্টা হয়, কোনো কোনো সময় 5 ঘন্টাও হয়। তো ওইখানে তো এই পুরো ডিবেটগুলো থাকে। তো এইটা তো তাহলে বোঝা যেত সরকারের ভিতরে সরকার হলে যেটা হয়তো কি, যে আপনি ক্যাবিনেটে আসলেন, তাড়াতাড়ি পাস করে নিয়ে আবার আপনার ছোট একটা ক্যাবিনেটে একটা জায়গায় বসে বলতেন যে না আসে দেখি কি, এরকম তো না। মানে প্রফেসর ইউনূস কি কখনো তার খুব ঘনিষ্ঠ জন হিসেবে ধরেন কারো নাম শোনা যায়, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আপনি সহ তার অফিসের কেউ তাদের না, উনি ভেরি মাচ, ওনার জব খুবই ট্রান্সপারেন্ট, খুবই উনি সবার সাথে বসেন, সবার সাথে মিটিং করেন, এবং ক্যাবিনেটে সবাই টেক পার্ট করেন, পার্টিসিপেটে। ক্যাবিনেটের মাধ্যমেই সব ডিসিশনগুলো হয়। এমন না যে ডিসিশন আলাদা একটা ছোট উনি 3-4 জনে মিলে একটা ডিসিশন নিচ্ছেন, এরকম তো আমি দেখি নাই। এই সরকারের সবচেয়ে বড় সফলতা কি পিআর সাকসেস? এই সরকারের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে এই সরকার একটা বিপ্লবোত্তর একটা দেশে যে সমস্ত জায়গায় যে বিপ্লব হয়, সেখানে দেখবেন হানাহানি কি পর্যায়ে হয়, কি পরিমাণে রিভেঞ্জ কিলিং হয়, কি পরিমাণে সোশ্যাল ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য, যেটা অনেকে বলেন না, সেটা হচ্ছে পুরো একটা বছর দেশটাকে স্ট্যাবিলাইজেশন করা। সেকেন্ড সাফল্য হলো এই পুরোটা সময়, মানে আপনি মনে করেন শফিক ভাই সত্যি সত্যি দেশটি স্ট্যাবল হয়েছে? অবশ্যই, আমি তো বলবো যে খুব ভালোভাবে স্ট্যাবল দেশ আছে। আমি আপনাকে বলবো যে পুলিশের কাছে যে ক্রাইম রেটটা নিয়ে, ঠিক আছে, আপনি কি এই যেই ধরনের, আপনি যদি রেপ, মব ভায়োলেন্স, আপনি রেপের রেট জানেন বাংলাদেশে কি রকম রেপ হয় প্রতি মাসে? আপনার একটা ধারণা আছে কি পরিমাণ রেপের কেস হয় বা কি পরিমাণ কিলিং হয়? কিন্তু ধরেন অনেকগুলো সংস্থা বলছে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, রেপের ঘটনা যেই সমস্ত সংস্থা মানবাধিকারের করছেন, তারা যদি আরো এই পুরো ডিটেলটাও দিতেন যে কি রকম বাংলাদেশে ক্রাইমের দিকে, বাংলাদেশ খুবই স্টেবল একটা কান্ট্রি। এমনকি আপনি সীমান্তে বেসামরিক মানুষ হত্যাও যদি বলেন, এটা তো ওপারের থেকে বেশিরভাগ হয়ে মানুষ খুন করা হচ্ছে, ঠিক না? আমাদের এইখানে আপনি যদি ক্রাইমের রেট দেখেন, আমি বলবো যে স্ট্যাবল। আমরা কিছুদিন আগে গত 5.5 বছরের ক্রাইম রেট আপনাদেরকে দিয়েছি, আপনি দেখেন। হ্যাঁ, তারপরে আমি আর একটা জিনিস যেটা বলেন যে ইকোনমি আমাকে কি রেখে গেছে আর আমি কি কোথায় নিয়ে এসছি। আপনি একটা কোনো দেশ, আপনি তার্কির মতো দেশ, হ্যাঁ, যার প্রতি মাসের এক্সপোর্টই হচ্ছে $25 বিলিয়ন, সে তার্কির মতো দেশ তার ইনফ্লেশনকে কমাতে হিমশিম খেয়ে যাচ্ছে। 82-83% ইনফ্লেশন হয়েছে, এটা নেমে বোধহয় এখন কত 34-35% হয়েছে। আমরা তো ইনফ্লেশনটাকে
ম্যানেজ করে এখন দেখেন কত 8.5% অর্থনৈতিক সাফল্য চোখে পড়ার মতো নিঃসন্দেহে। অর্থনৈতিক সাফল্য মানে এটাকে আপনি এমন ভাবে বললেন যে এটা বুঝি খুব একটা আলাদা অগুরুত্বপূর্ণ কিছু এরকম মনে হচ্ছে না, সেটা আমি বলছি না শফিক, কিন্তু আমি বলছি যে ধরেন রাস্তাঘাটের শৃঙ্খলা, সচিবালয়ে মানুষ ঢুকে পড়ে, এটা 5 আগস্টের আগেও আমরা দেখি না। এটার কারণ হচ্ছে কি, বাচ্চারা পরীক্ষা দেয় না। এটার কারণ হচ্ছে আপনি একটা বড় রকমের চেঞ্জ এসছে। পুলিশ কোনো লেথাল উইপেন ইউজ করে না। আপনি দেখেছেন পুলিশ কোথাও লাইভ বুলেট ইউজ করছে? দেখেছেন আপনি? আমরা এখন তো এটা গোপালগঞ্জে যেটা হচ্ছে সেটা পুলিশ করেনি, আর্মি করেছে। আমি আপনাকে বলতে পারি যে এই গভর্নমেন্ট পুলিশের যে রিফর্মের ব্যাপারে খুবই সিরিয়াস। ফলে যেটা হচ্ছে যে অনেকে এটার অ্যাডভান্টেজ নিচ্ছেন। আগে যে ব্রুটাল ওয়েতে ক্রাউড কন্ট্রোল করতে, আমরা তো সেটা করছি না। আমরা চেষ্টা করছি, যেমন আমি আমার কি যেন আমাদের অ্যাডভাইজার, আমরা মাইলস্টোন স্কুলে গিয়েছিলাম, সেখানে অনেকে প্রোটেস্ট করছে, তারা তাদের ডিমান্ডগুলো জানিয়েছে, আমরা তাদের ডিমান্ডগুলো যতগুলো পেরেছি আমরা করছি। তারপরেও তাদের মধ্যে তো অনেক গ্রিফ, শোকগ্রস্ত, তারা অনেকে রেগে আছেন, তাদের মধ্যে অ্যাঙ্গার ছিল, শোকগ্রস্ত। আমরা তাদের কথা শুনেছি, তারা আমাদেরকে, আমরা মাইলস্টোন স্কুলে ছিলাম, আমরা তো কখনো মনে হয় না যে না বল প্রয়োগ করে আমরা বের হয়ে আমরা চলে যাব, আমরা তাদের মতো। আচ্ছা, আপনি আমার সাথে থাকতে চান, ভালো কথা, আমি সারাদিন 3-4 দিন 9 ঘন্টা আপনারা ছিলেন, আমরা 3-4 দিন থাকতাম। এখন ওই সময় যেটা হয়েছিল সেটাকে আপনি কি বলবেন, মানে প্রেশার বলবেন নাকি মব বলবেন? এইটা তো আমি বলবো যে মানুষের, স্কুলের যে স্টুডেন্টরা বা স্টুডেন্ট অ্যালামনাইরা, তারা এসে তাদের ক্ষোভটাকে দিচ্ছে, এবং এইটাকে আসলে উস্কে দিয়েছে হচ্ছে কিছু ইরেসপন্সিবল ইউটিউবে অনেকে দেখবেন যে সিঙ্গেল জার্নালিজম করে, যে দেখাচ্ছে, বারবার দেখাচ্ছে যে এত লোক মিসিং। ভাই, মিসিং তো স্কুল বলবে, স্কুলের কাছে রেজিস্ট্রি আছে, প্যারেন্ট বলবে। আপনি কি তখন কোনো প্যারেন্টস বলছে যে আমি আমার ছেলেকে পাচ্ছি না, মেয়েকে পাচ্ছি না? হ্যাঁ, না শফিক ভাই, এই প্রশ্নটা করছি কারণ মব আর প্রেশার নিয়ে আপনি একটা বিতর্ক, না আমি এটার কারণ হচ্ছে এই দুটার কোনোটার মধ্যেই পড়ে না। আমি বলছি, শুনেন, বাংলাদেশে মব সবসময় ছিল। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রকমের মব এর জননী ছিলেন শেখ হাসিনা। আপনার 2006 সালের 28 অক্টোবরের কথা মনে হয়, আমার সামনে 2 জনকে পিটিয়ে আওয়ামী লীগের লোকরা মেরে ফেলেছে। তো উনি তো লগি বৈঠার মব উনি তৈরি করেন নাই। আর এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনগণ প্রোটেস্ট করছে, আমরা তাদের প্রোটেস্টকে অসম্মান করি। শফিক ভাই, এনসিপিকে কিংস পার্টি বলা হচ্ছে, এবং সেটা এতদিন রাজনীতিবিদরা বলছেন। আজকে টিআইবির নির্বাহী পরিচালক, টিআইবি একটা গবেষণা করে তারা বলছে যে এনসিপি কিংস পার্টি, এবং তারা ব্যাখ্যা দিচ্ছে কারণ তাদের 2 জন সরকারে আছে। এনসিপি যখন গঠিত হয়, নাহিদ ইসলাম তখন তথ্য উপদেষ্টার পদ ছেড়ে আসছেন, তখন আপনি তাকে শুভকামনা জানিয়েছিলেন যেভাবে, সেটি নিয়েও কথা উঠেছিল যে আপনি তো খালি হেডলাইনটা এই ব্যাখ্যা দিয়েছেন, আমি পুরো স্ট্যাটাস করেছি। ফলে মানুষের কাছে মেসেজ গেছে যে শফিকুল আলম নাহিদ ইসলামকে কি বলে প্রধানমন্ত্রী হিসেবে দেখার একটা প্রত্যাশা বা প্রত্যয় জানিয়েছেন, সেটুকু তো সত্যি। তারপর টিআইবি আজকে বলল, ডক্টর ইফতেখার আপনার সরকারের সংস্কার কমিশনেও ছিল, টিআইবির এর মন্তব্যকে কিভাবে দেখেন? আমি জানি না কি পরিপ্রেক্ষিতে এটা করেছেন। আমি খুশি হব যে উনি যদি কোনো এভিডেন্স দেখান যে আমরা তাদেরকে, এরা আমাদের যে 2 জন অ্যাডভাইজার, তারা এমন কোনো কাজ করছেন যে এটা আসলে নাহিদদেরকে হেল্প হচ্ছে, বা তারা এনসিপির হয়ে কোনো কাজ করছেন। আপনি আমাকে এভিডেন্স আনেন। আপনি আমাকে যখন অ্যাকিউজ করবেন, আমি আপনার কাছ থেকে শক্ত এভিডেন্স চাই যে মাহফুজ এমন একটা কাজ করেছেন যার জন্য এনসিপিকে বেনিফিটেড হচ্ছে, বা আমাদের গভর্নমেন্ট এমন একটা কাজ করছে যেটার কারণে আপনারা বলতে পারেন এনসিপি হচ্ছে কিংস পার্টি। হ্যাঁ, এটা তো আমি সত্যিকার অর্থে এটা একটা মানে এইরকম কোনো এভিডেন্স আমি পাই নাই। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা যারা ছিলেন, তারা একের পর এক নানান কাহিনী তারা ফেসবুকে লিখছেন। এর ভিতরে আব্দুল কাদের, সাদিক কায়েম থেকে শুরু করে। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে একটা জিনিস পরিষ্কার 2 পক্ষ থেকে, এখানে ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, নাহিদদের তারা যে ছাত্র শক্তি তৈরি করার চেষ্টা করেছে, সেটি তারা সবাই একসঙ্গেই ছিল, এবং এর পেছনে ইসলামী শক্তিগুলোর একটা, বিশেষ করে ছাত্র শিবিরের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল। সেইটাকে আপনি কিভাবে দেখেন?
আমি এখানে যেহেতু এখন চিফ অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি, সেই যে ব্যাপারে আমি যখন বের হয়ে জার্নালিস্ট হব তখন এই বিষয়ে আমি কমেন্ট করতে পারবো। এখন এটা আসলে আমার করার কিছু নাই, কমেন্টের কিছু নাই। জি শফিক ভাই, আরেকটা হচ্ছে আপনি দুদিন আগেই সম্ভবত বিএনপির সিনিয়র নেতা মেজর হাফিজের একটা কমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করেছেন যে জুলাই আন্দোলনে ইউনূসের মতো নৈতিক নেতৃত্ব হাফিজের ছিল না, কিন্তু মেজর হাফিজ অ্যাক্টিভ ছিলেন জুলাই আন্দোলন। আমি কি অস্বীকার করেছি ওইখানে কোথাও? আপনি ইংলিশটা পড়েন না, আমি কি বলেছি? কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন একজন সিনিয়র পলিটিশিয়ান নিয়ে আপনি এভাবে বলতে পারেন কিনা? উনি কি বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজারকে? আপনি ওইটা পড়েছি, উনি বলেছেন বিদেশ থেকে ভাড়া করা লোক এনে। হ্যাঁ, উনি বলেছেন যে এইখানে উনি শেখ হাসিনার বিষয়ে উনি কোনো ধরনের কোনো মন্তব্য করেন নাই। হ্যাঁ, তো আমি যেটা পোলাইটলি বলেছি যে দিস ইজ ইট। উনি 21শে জুলাই যেই স্টেটমেন্টটা দিয়েছিলেন প্রফেসর ইউনূস, সেটা তো একদম সবাই, আমি নিজে তখন জার্নালিস্ট ছিলাম এএফপিতে, হ্যাঁ, আমি এএফপিতে ওইটা অ্যালার্ট করেছিলাম। অ্যালার্ট মানে হচ্ছে রেড ব্যানারে অ্যালার্ট হওয়া। হ্যাঁ, তো এইটা এখন যদি অনেকে ভুলে যান সেই জন্য, এমন কিছু ওনার বিরুদ্ধে তো আমি কিছু বলি নাই। আমি বলেছি যে আপনি একটু দেখেন। আচ্ছা শফিক ভাই, আপনি গণমাধ্যম নিয়ে আপনি নিজে গণমাধ্যমের মানুষ, গণমাধ্যম নিয়ে চিন্তা ভাবনা করেন, কাজ করেন, গণমাধ্যম স্বাধীন সেটা আপনি একটু আগেও বলছিলেন। ফলে গণমাধ্যম আসলে কতখানি স্বাধীন? টিআইবি আজকে আবার স্পষ্ট করে বলছে গণমাধ্যমের স্বাধীনতা অর্জিত হয় নাই। আবার আরেক দিকে আপনি জামাতের রাজনীতিকে বা শৃঙ্খলা সততাকে অনুসরণ করার কথা বলছেন। ফলে এগুলো কি কখনো কখনো অপ্রয়োজনীয় বিতর্কের তৈরি করে কিনা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়? সেই প্রসঙ্গে আপনার ব্যাখ্যা শুনবো দর্শক, তার আগে আবারও বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে। শফিক ভাই বিএনপি মহাসচিব কদিন আগে সাক্ষাৎকার দিয়ে বললেন দক্ষিণপন্থার উত্থানের সম্ভাবনা তিনি দেখছেন এবং সেটি নিয়ে তিনি উদ্বিগ্ন। তারপর পরে আমরা আমাদের যে ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, তার আগে পরে ইসলামী আন্দোলন, তাদের স্বতঃস্ফূর্ত নানান সমাবেশ কর্মসূচি দেখলাম। এবং তারপরে শফিক সাহেব যখন অসুস্থ হলেন, ডাক্তার শফিক জামাতের আমির, তাকে আপনি সুস্থতা কামনা করতে গিয়ে তার সততা, শৃঙ্খলা, তার দলের সেগুলো থেকে সবাইকে শিক্ষা নেওয়ার বা অনুসরণ করা উচিত বলে মন্তব্য করলেন। প্রশ্ন এটা নিয়ে অনেকেই বলছেন সরকার কি একটু জামাত ঘেঁষা? জামাত, আপনার এই জিনিসগুলোই আমরা বারবার বলি যে আমাদের, আপনি প্রথম দেখবেন যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো কী, বা আমরা এমন কোনো ল করলাম কিনা যেটা আসলে জামাত প্রো জামাত কিনা, বা আমাদের গভর্নমেন্টের মধ্যে এমন কোনো ইম্পর্টেন্ট পজিশনে এমন কেউ আছেন কিনা যিনি জামাতের স্বীকৃত একজন কর্মী, আমরা তো দেখছি না। এখন কথা হচ্ছে যে তারপরেও আমরা এই কথাগুলো বারবার শুনতে হয়। হ্যাঁ, আমি সবাইকে বলবো আপনারা যদি কোনো এভিডেন্স আছে তাহলে দেখান, আমাদেরকে দেখান যে এই যে আপনার এটা এভিডেন্স, এই হচ্ছে সরকার এমন কোনো কাজ করেছে যেটা জামাত ঘেঁষা কাজ করেছে, আপনি আমাকে বলেন। একটা ল করেছে যেটা ইসলামিস্ট, প্রো ইসলামিস্ট আপনি বলতে পারেন, একটা ল দেখান না। বা এমন কোনো অ্যাকশন নিয়েছে যেটা প্রো ইসলামিস্ট। কিন্তু আপনারা যে কথাগুলো বলেন সেগুলোর কি মানে সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড? না, এটা এই যে আমি যেমন একটা স্টেটমেন্ট দিলাম, এটা হচ্ছে কি আপনি এটা পশ্চিমা দুনিয়াতে এটা একটা স্বীকৃত। এটা হচ্ছে যে আপনি একজন, উনি একটা হার্ট বাইপাস, একটা খুবই একটা মেজর অপারেশন, তো সেই জন্য ওনাকে আমি বলছি যে উনি আমার প্রেয়ারে আছেন, আমার দোয়ার মধ্যে উনি আছেন। তো এটা বলা, তো এটা একটা বড় যে কোনো পার্টি, সেই কথাটাই এসছে। আপনি ইংরেজিটা পড়েন না, আমি ওইভাবেই লিখেছি। এটা তো একটা, আমি বলবো যে এটা হচ্ছে নর্মাল কার্টেসি। ঠিক আছে শফিক ভাই, এই এক বছরেও আমরা দেখলাম জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু হয়ে গেল, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার কমিশন ছিল, সেটা এখনো আছে, কমিশন নাই, অফিস আছে, ফাংশনাল না। এক বছরেও কেন সেটি করা গেল না? এত কমিশন করা হলো, মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ঘটনা এক বছর আগেও ঘটেছে। আগেকার যে মানবাধিকার কমিশনের যে কাজগুলো দেখেন, তাদের চোখের সামনে দিয়ে এত খুন হলো, তাদের চোখের সামনে দিয়ে 18 কোটি মানুষের অধিকার হরণ হলো,
তাদের চোখের সামনে বিএনপির 60 লক্ষ লোককে আজগুবি সব কেস দিল, তাদের লাইভ শেষ করে দিয়েছে, তাদের চোখের সামনে দিয়ে জামাত সহ অন্যান্য অনেক পার্টির একদম তাদের ইভেন মিনিমাম পলিটিক্যাল রাইটটা কেড়ে নেওয়া হয়েছে। তো তো ওইটা দিয়ে তো ওইটা তো চলে নাই। তা আমরা যেটা করছি যে আমরা এই যে জাতিসংঘের যে মানবাধিকার যে মিশন যেটা আসছে, আমরা তাদের কাছ থেকে সাহায্য চাবো যে তারা যাতে আমাদেরকে ট্রেনিং দেন, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরও ক্যাপাসিটি বিল্ডিংয়ে হেল্প করেন, এই কাজগুলো করব। কিন্তু কথা হচ্ছে যে আগের যেটা ছিল মানবাধিকার না, ধরেন আগে তো পাবলিক সার্ভিস কমিশনও ছিল, সেটি তো আপনি রিফর্ম করেছেন। না সেটা রিফর্ম, বাট এটা এত টেইন্টেড হয়ে গেছে, এটা এত টেইন্টেড হয়ে গেছে, সেই জায়গাটা আবার খোল নলছে পাল্টাতে হবে আমাদের। তার মানে কি আপাতত মানবাধিকার কমিশন হচ্ছে? আমি জানি না কি প্ল্যান নিচ্ছেন আমাদের সরকার, বাট আমি প্রেক্ষাপটটা আপনাকে বললাম। জি, যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটা করার কারণেই কি আমাদের শুল্ক খানিকটা কমলো? আপনি এটা বলার আগে আপনি কি অন্যান্য দেশের সাথে কি এগ্রিমেন্ট, এরকম এগ্রিমেন্ট হয়েছে কিনা আপনি কি একটু হোমওয়ার্ক করেছেন? মোটামুটি করেছে। আপনি বলেন কয়টা দেশের সাথে হয়েছে? ভারতের সঙ্গে তাদের কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নেই। আপনি ইউএস এম্বাসির সাথে কালকে একটু কথা বলেন। জি, আপনি যে জিজ্ঞেস করেন যে এই নেগোসিয়েশনের সময় এনডিএ করে কিনা, কার কার সাথে করে, আমি আপনাকে অনুরোধ করব, এটা একটা নর্মাল প্র্যাকটিস। এটা এই জন্য করা হয় যাতে এই কথাগুলো বাইরে না আসে, কারণ আমার তো কম্পিটিটর আছে। আমি কিভাবে আমি এটা বাণিজ্য বিষয়ক নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বাণিজ্য যে আমি তার সাথে যে ট্যারিফটা করতে, আমি যে ট্যারিফ ডিলটা করব, নেগোসিয়েশন করব, এই নেগোসিয়েশনের সময় কথাগুলো যাতে বাইরে না আসে। ঠিক আছে, আমি আর আপনি কথা বলছি ভিতরে, আমি আগেই বলে নিলাম যে জনাব মিশু আমরা এই কথা বলবো, বাট আমি আপনাকে বলে দিচ্ছি প্লিজ আপনি এই কথাগুলো বাইরে যাতে না হয়। আমি কেন করছি, বিকজ আমি এই বাংলাদেশের রাইভাল হচ্ছে ইন্দোনেশিয়া, বাংলাদেশের রাইভাল হচ্ছে ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ক্যাম্বোডিয়া। এই ব্যাখ্যাটা খুবই সাধারণ ব্যাখ্যা, এটা আমরা বুঝি। তাই যদি হয় তাহলে আমরা একটা আমি আপনাকে অনুরোধ করব, এই বক্তব্যটি আমি আপনাকে অনুরোধ করব আপনি এটা ইউএস এম্বাসিকে জিজ্ঞেস করেন যে এই ধরনের কি হয়। ওরা তো 180টা দেশের সাথে এই নেগোসিয়েশন করছে। আপনার সরকারের পক্ষ থেকে তো ইন্ডিয়ার কথা বলা হলো, এটা বলা হলো কেন তাহলে? না না, এটা তো আমরা বলি নাই মনে হয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলেছিলেন। আচ্ছা, বললে আপনি, এটা তো এমন কিছু না, দিস ইজ নরমাল প্র্যাকটিস। গণমাধ্যমের স্বাধীনতা আসলে কতখানি আসলো গত এক বছরে? বিশেষ করে সাম্প্রতিক সময় জনকণ্ঠের ঘটনা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। জনকণ্ঠের পুরো বিষয়টা ইন্টারনাল বিষয়। আমি আপনাকে ওয়েলকাম করব, যদি দেখেন যে আমার এখানে ইন্টারফিয়ারেন্স আছে আপনি প্লিজ রিপোর্ট করেন। আমাদের কোনো ইন্টারফিয়ার, এটা ওদের ইন্টারনাল বিষয়। আমরা কারো ইন্টারনাল বিষয়ে আমরা দেই না, আনলেস এইখানে একটা ভয়াবহ রকমের কোনো ক্রাইম বা কোনো ধরনের ক্রিমিনাল যদি কেস হয়, তখন আমরা অবশ্যই দেখব। আপনি মনে করেন গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে? বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় রকমের স্বাধীনতা বাংলাদেশের গণমাধ্যম আদৌ এনজয় করেছে কিনা আমার সন্দেহ আছে। আমি নিজে একজন 30 বছরের জার্নালিজম করে আমি এটা বলতে পারি। আপনি যে কেউ এসে যা তা বলে যেতে পারতেছে, আমরা কাউকে কোনো একজনের আপনি বলতে পারবেন, একটা উদাহরণ আনতে পারবেন আমরা তাকে বলেছি যে ওনার মুখটা বন্ধ করে দেন বা এই মিডিয়াকে আপনি স্টপ করেন, কাউকে না। জি, শফিক ভাই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই।